নমস্কার, হ্যাঁ বলুন। বলছি সুপ্রিম কোর্টে কন্টেম্প মামলার পরিপ্রেক্ষিতে শ্বেতাবদের যে পক্ষে কমিশন হলফনামা জমা দিয়েছে সেই হলফনামায় কি আছে একটু বলা যাবে কি স্যার? না দেখুন, যেহেতু আদালতের নির্দেশ ছিল তারা ওই হলফনামা দিয়েছেন এবং সেখানে যা দিয়েছেন তাতে দুটো হলফনামা দিয়েছেন। একটাতে এসএসসি বলেছেন, অপরদিকে রেসপন্ডেন্ট নাম্বার 1 and 2 সেও হলফনামা দিয়েছেন এবং তাদের মূল বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত টাকা ফেরত হয়নি। এটা আমাদের বেসিক্যালি মূলত যে এটাই আদালত অবমাননার তারই একটি পদক্ষেপ বলে আমরা মূলত বলেছিলাম, এবং দ্বিতীয় হচ্ছে ওএমআর শিট পাবলিশ হয়নি। সেই প্রেক্ষিতে তাদের বক্তব্য হচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তারা কমিউনিকেট করে দিয়েছে যে এই টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে, অর্থাৎ দাগি ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে। 3/4/2025 অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখে অর্ডার সুপ্রিম কোর্টের জাজমেন্টে। সেখানে বললো যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল টাকা ফেরতের, সেই নির্দেশকে আপেল করলো এবং ওএমআর শিট পাবলিকেশনের নির্দেশকেও আপেল করলো। সেই এপ্রিল মাসের নির্দেশ কমিউনিকেট হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ডিসেম্বর মাসে। অর্থাৎ বোঝা যাচ্ছে কিভাবে সুপ্রিম কোর্টের নির্দেশকে তারা ডিসঅবে করছেন। তারপরেও এখনো পর্যন্ত কিন্তু টাকা ফেরত হয়নি। আমি বুঝতে পারছি না যে মানে তারা জাস্ট এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গুলোকে বেসিক্যালি বলির পাঠা বানাতে চাইছেন কিনা। কারণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা আদায় করবে এটা ঠিক কথাই, কিন্তু এতদিন পরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কমিউনিকেট করা হলো, এখনো পর্যন্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গুলো এখনো পর্যন্ত উপযুক্ত পদক্ষেপ নিয়ে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরতের ব্যবস্থা করতে পারলো না। ফলে এই এই সমস্ত দায়ভার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গুলোকেও বহন করতে হবে, জেলা শাসকদের বহন করতে হবে। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে ওই ওএমআর শিট পাবলিকেশনের ক্ষেত্রে তারা বলছে তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, তাদের ম্যান পাওয়ার নেই। এসএসসির মতো এরকম একটা স্বতন্ত্র সংস্থা, তারা যদি বলেন যে ম্যান পাওয়ার নেই, তাহলে ওএমআর শিট পাবলিশ হবে না। তাহলে যে যে কোনো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা থাকবে না, বা কারা কারা টেন্টেড সেটা বোঝা যাবে না, নাকি টেন্টেড ক্যান্ডিডেট আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসে সেই নিয়োগ প্রক্রিয়াকে কলুষিত করবেন, সেখানে আবার চাকরি পাবেন, সেই বন্দোবস্ত করতে চাইছেন। এই প্রশ্নের উত্তর এসএসসিকে দিতে হবে। আমরা নিশ্চিতভাবে আমরা পেয়েছি, আমরা উপযুক্ত সাবমিশন আদালতের সামনে রাখবো, কিন্তু এখনো পর্যন্ত আলটিমেটলি হাইকোর্টের নির্দেশ যেটা সুপ্রিম কোর্ট আপেন্ড করলো এখনো পর্যন্ত কমপ্লাই হয়নি। আর এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গুলো ঘাড়ে দায়ী ঠেলে দিয়ে যদি মনে করেন ছাড় পাবো, একদমই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরাও ছাড় পাবেন না, আপনারাও ছাড় পাবেন না। টাকা আদায় হবেই, এবং সেটা বোঝাই যাচ্ছে যে জাগিদের এই এতদিন ধরে বোঝানো হয়েছিল যে দেখো না না টাকা আদায় হবে না। এখন তো বুঝতেই পারছেন যে কমিউনিকেট করা হয়েছে, মানে বেসিক্যালি পদক্ষেপ নিতে বাধ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। সেই আদালতের গুতোকে তারা এখন এই চিঠি পাঠাচ্ছেন এবং এই টাকাগুলোকে উদ্ধার করার জন্য যারা পদক্ষেপ নিচ্ছেন এবং নিতে হবেই। সেটি আর দেরি হতে পারে, যে এখানে দিতে পারে, কিন্তু পুরো বিষয়টি অন্ধকারাচ্ছন্ন নয় এবং খুব পরিষ্কার কথা যে তারা পদক্ষেপ গ্রহণ করেছেন, পদক্ষেপ শুরু করেছেন, ওই টাকা আদায় হবেই এবং ওই মাসিটা পাবলিশ করতেই। স্যার এক্সপায়ারি অফ প্যানেল যদি আবার বেরিয়ে যায় তাহলে তো এদেরকেও টাকা ফেরত দিতে হবে, কি বলছেন? সবাইকে সবাইকে টাকা ফেরত দিতে হবে। স্যার এর আগের যে ইন্টারভিউতে ওখানে যারা যারা টেন্টেড হবেন তাদের সকলকে টাকা ফেরত দিতে হবে। সেই টেন্ট আলাদা টেন্ট ইয়ে করলেই, মানে তাকে যাকে টেন্টেড হিসেবে বলবে তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে। স্যার আরেকটা প্রশ্ন করতে আপনাকে মিস হয়ে গেছে, যেটা হলো প্রশ্ন ভুল মামলা। আপনি একাধিক নাকি 9, 10, 11, 12 এর ক্ষেত্রে একাধিক সাবজেক্টে প্রচুর নাকি প্রশ্ন ভুল হয়েছে, এইটা নিয়ে ছেলেমেয়েরা জানতে চাইছে, একটু বলুন তো। হ্যাঁ দেখুন, বিভিন্ন সাবজেক্টে প্রশ্ন ভুল হয়েছে, মানে উত্তরপত্রে ভুল রয়েছে, এবং তাদের বক্তব্য তারা নির্দিষ্ট একেবারে বই জমা দিয়ে যে হ্যাঁ এই দুটো সাপোর্টিভ ডকুমেন্ট তার সাপেক্ষে তারা জমা দিয়েছিল এসএসসির কাছে, এসএসসি সেটা কনসিডার করেনি। ফলে তারা খুব স্বাভাবিকভাবেই তারা আদালতে মামলা করেছেন এসএসসিকে। এসএসসি যেহেতু কনসিডার করেনি, এসএসসির কাছে রিপ্রেজেন্টেশন দিয়েছেন, এসএসসির কাছে উপযুক্ত ফিস জমা দিয়ে তারা চেয়েছিলেন যে তাদের তাদের বক্তব্যগুলো তারা কনসিডার করুক, কিন্তু এক্সপার্ট কমিটি আদৌ তাদের বক্তব্য কনসিডার করেছে কি করেনি তার কোনো কমিউনিকেশন করেনি, এবং তারা মানে জানায়ওনি যে বেসিক্যালি জাস্ট একটা প্রথমে একটা অ্যান্সার কি দিল, সেটা তারপরে কিছুদিন পরে আর একটা অ্যান্সার কি দিল। ইন দ্য মিনওয়াইল তাদের নাকি এক্সপার্ট
কমিটি তাদের কনসিডার করেছে, কিন্তু কনসিডার কি করেছে, আদৌ করেছে কিনা, মানে তারা যে অপশনটা বলছে সেই অপশনটা ঠিক নাকি ভুল, কেন ঠিক বা কেন ভুল, সেই নিয়ে তাদের কোনো বক্তব্যই কখনো পাবলিশ করেনি বা তাদেরকে কমিউনিকেট করেনি, অথচ তাদের কাছ থেকে প্রতিটি প্রশ্নের চ্যালেঞ্জের জন্য টাকা নিয়েছে। ফলে এই বিষয়গুলো নিয়ে আদালতে মামলা হয়েছে এবং প্রশ্ন বলবো হচ্ছে বিভিন্ন সাবজেক্টে, সে এডুকেশন থেকে শুরু করে ইতিহাস, ভূগোল, ইংরেজি, বাংলা, বিভিন্ন সাবজেক্টে এই রং অ্যান্সার কি রয়েছে। স্যার এগুলো কি নবম দশম না একাদশ দ্বাদশে বেসে? উভয়ই রয়েছে, নবম দশম এবং একাদশ দ্বাদশ উভয়ই রয়েছে, অনেক রয়েছে এবং একাধিক সাবজেক্টের এই রং কোশ্চেন রয়েছে। ফলে সেই রং কোশ্চেনের অবভিয়াসলি মানে এই যেহেতু রং অ্যান্সার কি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে জানেন টেট 2014-তে হয়েছে, টেট 2017-তে হয়েছে, টেট 2022-এ হয়েছে, মানে সবগুলোই চ্যালেঞ্জ হয়েছিল। 22-এর এক্সপার্ট অপিনিয়ন সেটাকে আবার চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। ফলে এই যে বারবার এই রাজ্যে একটা করে পাবলিক এমপ্লয়মেন্ট হয় আর সেখানে রং অ্যান্সার কি হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেটাকে চ্যালেঞ্জ করতে হয় ছেলে মেয়ের। তাদের কথা শোনে না বা কথা মানে তাদের যদি কোনো বা জায়গায় প্রভিশন থাকে সেক্ষেত্রে ওই এক্সপার্ট কমিটির কি ওপিনিয়ন সেটা পাবলিশ করেন না, তাদেরকে কমিউনিকেট করেন না, কিভাবে তাদের যে গ্রিভান্স গুলো দিল সেগুলো কিভাবে কনসিডার হলো সেটা জানান না, অত্যন্ত দুর্ভাগ্যজনক। অনেক অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। ধন্যবাদ।